কথা বলবো চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে। এই বর্তমানে চলমান কোটা সংস্কার আন্দোলনে একটি কালিমা লেপ্ত করা হয়েছে। সেখানে রাজাকার নামে একটি তকমা যুক্ত করা হয়েছে। যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত থাকবে তাদেরকে রাজাকার বলে অভিহিত করা হচ্ছে। রাজাকারের বংশধর, রাজাকারের সন্তান ইত্যাদি বলে কোথাও কোথাও অভিহিত করার চেষ্টা চলছে। আমার বক্তব্য তার বিরুদ্ধে। এই বক্তব্যটি এই বর্তমান সময়ে ক্লিয়ার করার জন্য বেশ বহু মানুষ, বহু ছাত্রছাত্রীর সঙ্গে আমি কথা বলেছি যে তাদেরকে কেন এই তকমা দেয়া হচ্ছে। তার আগে দুটি কথা বলে নেওয়া খুব জরুরি। মানুষ রাজনৈতিক জীব। একটা দেশের মধ্যে রাজনৈতিকভাবে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকবে, যে সিদ্ধান্ত নিবে, যেভাবে রাজনৈতিক সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত মোতাবেক প্রতিটা মানুষকে চলতে হবে। এটাই স্বাভাবিক। ফলে কেউ যদি মনে করে সে রাজনীতির সাথে যুক্ত বা যুক্ত না, এতে কিছু যায় আসে না। প্রতিটি সিদ্ধান্তই রাজনৈতিক সিদ্ধান্ত। এই রাজনৈতিক সিদ্ধান্তগুলোই সরকার রাষ্ট্রে সমাজে প্রয়োগ করে থাকে। আমরা তা মেনে চলতে বাধ্য। এই কোটা সংস্কার আন্দোলনটি যখন গণ আন্দোলনের রূপ নিল, মাথায় রাখতে হবে গণ আন্দোলনে কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে না। এই গণ আন্দোলনে সত্যিকার অর্থে কোনো প্রকার নেতৃত্ব থাকে না। ফলে সারা দেশব্যাপী মানুষ এই গণ আন্দোলনে, এই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়েছে। এই কোটা আন্দোলনে যারা যুক্ত হয়েছে তাদের মধ্যে 95% হচ্ছে অরাজনৈতিক মানুষ। তারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না। তারা বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ঠিক, তারা রাজনৈতিক জীব ঠিক, কিন্তু এই সমাজের রাজনীতিতে তাদের কোনো প্রকার ধ্যান জ্ঞান নেই এবং সেই রাজনীতি নিয়ে চিন্তাও নেই। আমাদের বর্তমান সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা তারাও চায় মানুষগুলো রাজনৈতিকভাবে সচেতন না থাকুক। তারা যত বেশি অরাজনৈতিক থাকবে, তাদের চিন্তা যত বিক্ষিপ্ত থাকবে, তত যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া সহজ হবে। ফলে যে মানুষগুলো এই গণ আন্দোলনে যুক্ত হয়েছে তারা যেহেতু রাজনৈতিক না, রাজনৈতিক একটি মানুষ কোনোদিন স্লোগানে বলতে পারবে না অমুক প্রশাসকের 2 গালে জুতা মারো তালে তালে। তাহলে যদি সে রাজনৈতিক মানুষ হয় তাহলে সে বলতে পারবে না যে একটি বিচ্ছিন্ন কথা বা একটি বাজে কথা। তাই সে যখন রাজনীতির সাথে যুক্ত ছিল না, তাই তার মুখ থেকে বের হয়েছে যে যখন বলা হচ্ছে যারা মুক্তিযুদ্ধের কোটা বিরোধী, মুক্তিযোদ্ধাদের পরিবারের পোষ্য কোঠা, তাদের নাতি নাতনিদের সন্তানদের জন্য যে পোষ্য কোঠা, এই পোষ্য কোঠার বিরোধী যারা কথা বলবে তারা রাজাকার। যখন প্রশাসকের পক্ষ থেকে এই কথা বলা হয় যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললেই রাজাকার হয়ে যাবে, তখন কেউ কেউ মনের আবেগে বলে ফেলতে পারে যে তাহলে তো আমরা রাজাকার। এই রাজাকার সারা দেশব্যাপী সকলে বলেছে কি? না, বলেনি। তাহলে কে বলল, কে বলল না, শুধু একটি বিষয়কে কেন হাইলাইটস করা হবে? সারা দেশব্যাপী যারা যত স্লোগান দিয়েছে, যত ভিডিও করেছেন, তাদের ভিতরে আর কোথায়? আমি যখন নাকি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনারা যে বলেছেন যে আপনারা এই রাজাকার, আপনারা স্লোগানের মধ্যে বলেছেন, তখন তারা কিন্তু বলেছেন না, আমরা রাজাকার সে কথাটি এইভাবে আসেনি। তাহলে বলেছে যে আমরা চাইলাম অধিকার, আমরা হয়ে গেলাম রাজাকার। আবার পরের লাইনটিও তারা বলেছে যে এই কথাটি কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তাহলে বাকি অংশটুকু ঢেকে দিয়ে শুধুমাত্র আমরা কেন তাদেরকে এই রাজাকারের কাতারের মধ্যে ঠেলে দিতে চাই? সরাসরি যদি বলতে যাই, দেখা যাচ্ছে আমাদের পরিবারের যে সন্তানটি আইনে পড়াশোনা করছে, সে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে যে আমি একজন মুক্তিযোদ্ধার নাতি। মুক্তিযোদ্ধার নাতি হিসেবে আমি এই কোটায় সুবিধা নিতে চাই না। তাহলে আমাদের পরিবারের সন্তানরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা প্রত্যেকেই কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে সেই সুবিধাটি চাচ্ছি না। আবার পাশাপাশি এটাও লিখেছে যে রাজাকার আখ্যা দিয়ে যদি আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করার অপচেষ্টা হয় তাহলে সেটিও সঠিক নয়। তাহলে আমরা কোনটি ধরে নিব? যে রাজাকারের কথা বলে, রাজাকারের বংশধর বলে কি এই আন্দোলনকারীদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে? এই আন্দোলনকারীদের যে দাবি, সেই দাবি অনুযায়ী তাদের সঙ্গে বসা উচিত, তাদের সাথে কথা বলা উচিত। তাদের দাবি দেওয়া যদি শোনা হয়, তাদের যুক্তি যদি শোনা হয়, তাহলে একটি সিদ্ধান্ত আসতে পারে। তারা কোটা প্রথা বিরোধী এই কথা বলছে না,
তারা বলছে যে কোটার মধ্যে তারা সংস্কার চায়। তাহলে তাদের কথাটি শোনা হোক, শুনলে আসলে সমস্যাটি কোথায়? সমস্যা তো নেই। আরেকটি কথা উঠেছে প্রশাসকের পক্ষ থেকে, যারা মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারাই আবার বলছে যে তারা মুক্তিযুদ্ধ কোটা চায় না। এই প্রশ্নটি প্রশাসকের সুরে সুর মিলিয়ে আমিও করেছি। তাহলে তোমরা মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়ার পর কেন আবার এই মুক্তিযোদ্ধা কোটা লাগবে না, সুবিধা লাগবে না সেই কথাটি বলছো? তখন তারা জবাবে যেটি বলেছে যে আমরা মুক্তিযোদ্ধা কোটা, এটি যখন একটি কলাম ছিল তখন সেই কলামে আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মুক্তিযুদ্ধকে সম্মান করি বিধায়, মুক্তিযুদ্ধকে ধারণ করি, লালন করি বিধায় আমরা সেখানে টিক চিহ্ন দিয়েছি। আমরা গর্ববোধ করি যে আমরা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। তাই বলে এই নয় যে আমরা সেই সুবিধা চাচ্ছি বা সেই সুবিধা চাইলেই কেউ পাচ্ছে, বিষয়টি তা না। যখন একটি পরীক্ষা হয় তখন তাকে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হয়, তাকে রিটেন পরীক্ষায় পাশ করতে হয়, এরপর তার কোটা বিবেচনা করা হয়। তার আগে কোনো কোটা বিবেচনা করা হয় না। এখানে কোটার যে বিষয়টি উঠানো হয়েছে সেটি সম্মানজনক নয়। ফলে আমরা সেই কোটায় কোনো সুবিধা চাচ্ছি না। আমরা আমাদের যোগ্যতা বলেই আমরা পরীক্ষা দিতে চাই, যোগ্যতা বলেই নিজেদের মেধার মান আমরা যাচাই করতে চাই। যদি মেধা থাকে, যদি যোগ্যতা থাকে, তাহলে সেই কর্মক্ষেত্রে যাব। তাহলে মোদ্দা কথাটি হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে যারা মুক্তিযোদ্ধা কোটা বিরোধী কথা বলবে তারাই রাজাকার, বিষয়টি সঠিক নয়। আর সরকার, রাষ্ট্রের প্রয়োজন ছিল মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করা। আমাদের দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধের অন্যতম আকাঙ্ক্ষা যা ছিল, তার যে লিপিবদ্ধ হয়েছে যে চুক্তি, মুক্তিযুদ্ধের যে চুক্তিনামা, সেটি হচ্ছে সংবিধান। তাহলে সেই সংবিধানে সাম্যের কথা বলা হয়েছে, ন্যায় নীতির কথা বলা হয়েছে, সামাজিক মর্যাদার কথা বলা হয়েছে, মানবিক মর্যাদার কথা বলা হয়েছে, সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। মানুষ যখন দেখে, সাধারণ মানুষ যখন দেখে, সমাজে তা অনুপস্থিত এবং মানুষকে উৎসাহিত করা হয়নি। এই সমাজে তাদেরকে সংবিধানটি পড়ার জন্য ছাত্রছাত্রীদেরকে যেরকম উৎসাহিত করা হয় না, সাধারণ মানুষকে উৎসাহিত করা হয় না। আর যখন উৎসাহিত করা হয় না, তখন সংবিধানের যে আকাঙ্ক্ষা সেটি কি তারা ধারণ করতে পারে? আর আজ মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 53 বছর অতিক্রান্ত হতে চলেছে। তাহলে সেই 53 বছরে মানুষকে দেশপ্রেম জাগানোর জন্য যে কাজটি সরকারের করা দরকার ছিল, সরকার যখন সেই কাজটি যথাযথভাবে করতে পারেনি, তখন তারা এই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি সঠিকভাবে ধারণ করা তাদের জন্য কষ্ট হয়ে যায়, তারা দ্বিধান্বিত হয়ে পড়ে। আমরা চাই মানুষগুলো দেশপ্রেমিক হোক। সরকার এবং রাষ্ট্রের উচিত তাদেরকে দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা। ফলে আমরা চাই প্রতিটি মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা শৃঙ্খলার ভেতরে থাক, শৃঙ্খলার মধ্য দিয়ে তাদের দাবি দাওয়া তারা আদায় করার চেষ্টা করুক, কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা না ঘটুক, কোনো প্রকার সহিংসতা সৃষ্টি না হোক। আর যারা সহিংসতা তৈরি করার চেষ্টা করছে তাদেরকে বলবো সেখান থেকে তারা বিরত হোক। আর না হলে আমাদের সন্তানকে আমরা লালন পালন করে কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি, তাদেরকেও যুক্ত হতে হবে এই নিজেদের সন্তানদের নিরাপত্তায় এই আন্দোলনের মধ্যে। গতকালকেও ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বাইরে এক নারী অভিভাবককে চিৎকার করতে শুনলাম, দেখলাম। সেখানে কি যে তার সন্তানের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাহলে সন্তানের মাথা ফাটিয়ে দিলে সেই সন্তানের নিরাপত্তার স্বার্থে, তার চিকিৎসার স্বার্থে সেই মাকে সেখানে আসতে হবে। আবার যখন আমরা দেখলাম মেডিকেল কলেজের ভেতরে আক্রমণ করা হয়েছে, আমরা স্তম্ভিত হলাম। বিভিন্ন জায়গায় আমরা যে আক্রমণ দেখলাম, সেই আক্রমণ, সেই সহিংসতা, সে হত্যাযোগ্য নৃশংসতা, এগুলো বন্ধ হোক। ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছেন তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। তাদেরকে বুঝতে হবে যে এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধকে সম্মান করতে হবে, মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি তাদের ভালোবাসা থাকতে হবে, সম্মান থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। আলোচনার ভিতর দিয়ে সেটিকে ফয়সালা করতে হবে। সকলকে ধন্যবাদ।